নমস্কার, আমি সুপ্রিয়। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আজকের ঘটনাটি আমার কাছে এসেছে দিল্লি থেকে। খুবই সংক্ষিপ্তভাবে লিখে পাঠানো হয়েছিল, কিন্তু যতটা সংক্ষিপ্ত ছিল লেখাটি তার চেয়ে অনেক বেশি গভীর, অস্বস্তিকর আর গা ছমছমে আজকের এই ঘটনাটি। একটি প্রাচীন জঙ্গল, একটি ধ্বংসপ্রায় মন্দির আর এক নুপুরের শব্দ, যে শব্দের পর বদলে গিয়েছিল এক তরুণীর জীবন। আজকের ঘটনায় আছে বিশ্বাস আর ভয়, অকাল্ট আর অজানা কিছু শক্তির ছায়া। তাই আপনাদের অনুরোধ করব, হেডফোন ব্যবহার করুন, ঘরের আলোটা একটু কমিয়ে দিন আর নিজেকে প্রস্তুত করুন, কারণ আজকের ঘটনাটি শুধু শোনার নয়, অনুভব করার। তবে আজকের ঘটনাটি শেয়ার করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায়। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সীমান্তের জঙ্গলাঞ্চল, ঘন শাল পিয়ালের জঙ্গল, তারই মাঝে দাঁড়িয়ে আছে এক প্রাচীন ধ্বংসপ্রায় মন্দির। লোকমুখে নাম মা চামুন্ডার আসন। মন্দিরের গায়ে লতাপাতা, গুল্ম, ভাঙা সিঁড়ি আর ভেতরে কালো পাথরের একটি ভয়ঙ্কর মূর্তি। বেদ পুরাণে বর্ণিত দেবী চামুন্ডা শ্মশানবাসিনী, কঙ্কালসার দেহ, গলায় নরখুলির মালা, জিহবা রক্তমাখা লাল আর চোখে অগ্নিদীপ্ত, পায়ের নিচে অসুরের দেহ। লোককথায় বলা হয়, রাতে তিনি নৃত্য করেন, তার সঙ্গে থাকেন ডাকিনী এবং যোগিনী, তার সহচরী। নুপুরের শব্দে কাঁপে সেই জঙ্গল। জানা যায় এই মন্দির নাকি স্থাপন করা হয়েছিল ৩০০ বছর আগে। ডাকাতের দল এই মন্দিরটি স্থাপন করেছিলেন দেশ ভাগ হওয়ার আগে। ডাকাতি যাওয়ার আগে ডাকাতরা এখানে নরবলি দিত। ডাকাতের অস্ত্র, বল্লম, তলোয়ার আর নানা রকমের অস্ত্রশস্ত্রের পুজো হতো এই মা চামুন্ডার কাছে। বলির রক্তে রাঙা হতো চত্বর। তারপর সময়ের সঙ্গে সঙ্গে দেশ ভাগাভাগি হওয়ার পর জঙ্গলটা পুরোটাই গ্রাস করে নেয় সব। পুজোটাও বন্ধ হয়ে যায়। জঙ্গলের থেকে কিছুটা দূরে পাশে একটি আদিবাসী গ্রাম আছে। কিছু কারণবশত এখানে এলাকার নাম নেওয়া হচ্ছে না। সরকারি রাস্তা প্রকল্পের জন্য দিল্লি থেকে আসে 10 জনের একটি সার্ভে টিম, 6টি ছেলে এবং 4টি মেয়ে। তাদের মধ্যে একজন ছিল ঋতভা, বয়স তার 27, আর একজন ছিল সানায়া, বয়স তার 26, সিভিল ইঞ্জিনিয়ার। গ্রামের মানুষ আপ্যায়ন করে, কিন্তু বারবার তারা সতর্ক করে দেয়, জঙ্গলের ভেতরে চামুন্ডার দেউল আছে, গভীরে যেও না, মায়ের ওখানে নুপুর বাজে। তারা হেসে কথাটি উড়িয়ে দেয়। কৌতূহল বশত টিমটি পৌঁছায় জঙ্গলের গভীরে। হাওয়াটা অস্বাভাবিক ঠান্ডা। মন্দির দেখে সবাই চুপ। হঠাৎই ঘুরতে ঘুরতে চারপাশটা দেখতে দেখতে ঋতবা খুঁজে পায় একটি ভাঙা রূপোর নুপুর, পুরনো কিন্তু অদ্ভুতভাবে ঝকঝকে। ঋতভা নুপুরটিকে তুলে নেয়। হালকা একটা ঝংকার হয়। সানায়া সাথে সাথে বলে, ফেলে দে, কত পুরনো এসব, ভালো লাগছে না একদম, রেখে দে এখানে যেখান থেকে নিয়েছিস। কিন্তু ঋতবা হেসে ব্যাগে ঢুকিয়ে নেয়। সন্ধ্যা নেমে আসে, সবাই ঘুমাচ্ছে। হঠাৎই একটা টিং টিং শব্দ হয়। টেবিলের ওপর রাখা নুপুরটি নিজে নিজেই বেজে ওঠে। শুধু ঋতভাই শুনতে পারে। সে উঠে বসে, চোখটা তার নুপুরের দিকে স্থির। হঠাৎই নুপুরটা হাতে নেয়। হঠাৎই তার শরীরটা কাঁপতে শুরু করে, চোখটা উল্টে যায়, মুখ দিয়ে ফেনা বেরোয়। ওই রাতে ঋতভার মির্গি ধরে। সবাই আওয়াজ শুনে ছুটে আসে, সবাই ধরাধরি করে। তারপর জল ঠল দিয়ে ঋতভাকে শুয়ে দেয়। সানায়া নুপুরটা পা থেকে খুলে রাখে। সানায়া ধমক দিয়ে বলে, এটা আবার পড়তে গেছিস কেন পায়ে? রাতটা সেদিন কেটে যায়, পরের দিন সবকিছুই ঠিকঠাক থাকে। কিন্তু ঘটনাটি শুরু হয় পরের রাতে। রাত সেদিন 1:20। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎই নুপুরের শব্দে আবার সবার ঘুমটা ভেঙে যায়। ঋতভা দাঁড়িয়ে আছে, চুলটা খোলা, চোখটাও সম্পূর্ণ লাল, আর তার পায়ে ওই নুপুর। সে দরজা খুলে দৌড় দেয় জঙ্গলের দিকে। সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। ঋতভাকে খুঁজে পাওয়া যায় না। গ্রাম জুড়ে উত্তাল। মশাল হাতে, টর্চ নিয়ে ঋতভার টিম এবং গ্রামবাসী সবাই খুঁজতে যায় ঋতভাকে। জঙ্গলে তখন ঝড় উঠেছে। হঠাৎই নুপুরের শব্দ ভেসে আসে জঙ্গলের গভীর থেকে। সবাই ভয় পায়, কেউ যেতে চায় না, কিন্তু তাও শেষমেশ যেতে রাজি হয়। চামুন্ডার মন্দির। রাত তখন 2:15। মন্দিরের চাতাল চত্বরে তারা যা দেখে, ঋতভা উম্মাদের মতো নাচছে। এক পায়ে নুপুর, গায়ে মাটি আর চুলটা এলোমেলো, সম্পূর্ণ খোলা। ভয়ে সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। হঠাৎই ঋতভার কণ্ঠটা বদলে যায়। আমি
আমি চামুন্ডা, আমায় আমায় রক্ত দিন। গ্রামবাসীরা কাঁপছে, কিছু লোক দৌড়ে যায়, ফল আনা হয়, কিন্তু ঋতভা চিৎকার করে, রক্ত চাই। ওই গ্রামে একজন পুরোহিত হঠাৎই সামনে আসে। তিনি আদেশ দেন, জলদি যা, একটা পাঠা আর এক কলসি জল নিয়ে আয়, আর কলসিটা যেন মাটির হয়। সেদিনই সাথে সাথে একটা পাঠা আনা হয়। মেয়েটির মুখে তখন ভয়ঙ্কর একটা হাসি ফুটেছে। হঠাৎই ঋতভা পাঠার ঘাটটা চেপে ধরে, তারপর ঘাটটা মোটকে জ্যান্ত পাঠার গলার থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করে। পাঠার রক্তে চত্বর ভাসায়। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! ঋতভার সারা শরীর পাঠার রক্তে ভিজে গেছে। মশালের আলোটা কাঁপছে, জঙ্গলে শিয়ালের ডাক শোনা যায়। এসব দেখে গ্রামের কিছু লোক তো অজ্ঞান হয়ে পড়েই যায়। সে রক্তমাখা মুখে বলে, আজকের পর থেকে এখানে আমার পুজো দিবি। আমায় আমায় ফেলে রেখেছিস এতদিন, এত সাহস তোদের। রাত সেদিন 3টে। পুরোহিত আর গ্রামবাসীরা হাত জোর করে বসে পড়ে। সবাই বলেন, আমাদের ভুল হয়েছে মা, আমাদের ক্ষমা করে দাও। আমরা তো ভয় পেতাম। আমরা সবাই তোমায় কথা দিচ্ছি, আমরা এই মন্দির সংস্কার করব, তোমার পুজো দেব। কিন্তু কিন্তু এই বাচ্চা মেয়েটিকে ছেড়ে দাও মা, ও তো অবুঝ, ও তো কিছু করেনি মা, ওকে ছেড়ে দাও। ও ও আমার নুপুর পড়েছে, আমার নুপুর নিয়ে গেছিল। আমার নুপুর, আমার নুপুর আমার মন্দিরে, আমার মূর্তির পাশে রাখবি। এই কথাটি বলার পর হঠাৎই ঋতভা আবার নাচতে শুরু করে। তারপর নাচতে নাচতে ধপ করে পড়ে যায়। ভোরে তার জ্ঞান ফেরে, কিন্তু তার কিছুই মনে নেই। নুপুরটি খুলে রাখা হয় মূর্তির পাশে। আর পরের মাস থেকেই শুরু হয় নিয়মিত পুজো। মন্দির পরিষ্কার করা হয়, সংস্কার করা হয়, কিন্তু ঋতভার সেই দিনগুলোর কথা কিছুই মনে নেই। পরে দিল্লিতে ফিরে এসে ওর বন্ধুর মুখে সেসব জানতে পারে। কিন্তু দিল্লির সেই টিমটা কোনোদিনও আর ওই এলাকায় যায়নি। তাদের কাছে সবকিছুই একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল। আর ঋতভার তো কিছুই মনে নেই। কিন্তু শোনা যায় আজও নাকি অমাবস্যার রাতে নুপুরের শব্দ শোনা যায় ওই জঙ্গল থেকে। কিন্তু রাতে কেউই যায় না ওই এলাকায়। সন্ধ্যাবেলার পুজো সেরে রাত 8:30টার মধ্যে সবাই ফিরে আসে। কেউ সাহস করে না ওই চত্বরে যেতে। আর মাঝে মাঝেই শোনা যায় ওই জঙ্গল থেকে নুপুরের শব্দ। আর এই ছিল আজকের একটি ভয়ঙ্কর দেবী চামুন্ডার ঘটনা, একটি নুপুরের ঘটনা। কিন্তু ঘটনাটি এখানে শেষ হলেও আমাদের মনে কিছু প্রশ্ন রয়ে যায়। এটা কি সম্মিলিত আতঙ্ক, নাকি সত্যি কোনো শক্তি ফিরে এসেছিল? আর নুপুরটা কি এখনো ওখানেই রয়েছে? আর এই ছিল আজকের একটি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি আমার কাছে এসেছে দিল্লি থেকে। খুবই সংক্ষিপ্তভাবে আমাকে লিখে পাঠানো হয়েছিল, কিন্তু আমি সেটিকে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। সত্যি কি মা চামুন্ডা নিজের নুপুরের মাধ্যমে ফিরে এসেছিলেন, নাকি এটা ছিল ভয় আর বিশ্বাসের এক অদ্ভুত খেলা? আজও নাকি সেই জঙ্গলে গভীর রাত হলে হালকা নুপুরের শব্দ ভেসে আসে? আপনি কি বিশ্বাস করেন, প্রাচীন শক্তি কখনো সম্পূর্ণ হারিয়ে যায়, নাকি সেটি সম্পূর্ণ হারিয়ে যেতে পারে না, সেটি ফিরে আসে? কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর যদি এমনই কোনো বাস্তব ঘটনা আপনাদের জানা থাকে অথবা আপনাদের জীবনে ঘটে থাকে, তাহলে সেটি আমাকে ইমেলে লিখে পাঠান অথবা ফেসবুক বা ইনস্টাগ্রামে লিখে পাঠান। হয়তো পরবর্তী এপিসোডে আমি আপনাদের ঘটনায় শেয়ার করব। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে। পরবর্তী পর্বে আরও এক অন্ধকার, বাস্তব এবং অকথ্য ঘটনা নিয়ে আমি আবার হাজির হব। আর আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার পরিজনদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।